নানান দিক থেকে আমার মনে হয় যে আগেই মনে হয় ভালো ছিলাম। আমি রিক্শাওয়ালাদেরকেও জিজ্ঞেস করি যে, "ভাই কেমন আছেন?" তো তাদের যে কথা শুনি তার সারমর্মটা এরকম যে, "ভাই অথবা স্যার আগেই মনে হয় ভালো ছিলাম।" সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি আজকে একজন নাট্যজন কামাল আহমেদ। বাংলাদেশে সাম্প্রতিক যে আন্দোলনটা হয়েছিল, সেই সাম্প্রতিক আন্দোলনে শিল্পী, কলাকুশলী, সংস্কৃতিজন অনেকেই নানাভাবে এর সাথে যুক্ত ছিলেন। পরিবর্তনের আকাঙ্ক্ষা কিরকম ছিল? এখন নানা মূল্যায়ন হচ্ছে। জুলাই আন্দোলন যেটাকে কেউ এখন জুলাই ষড়যন্ত্র বলতে শুরু করেছেন। কারণ আঘাতে এসেছে আমাদের সংস্কৃতির নানা ক্ষেত্রে। বাংলাদেশে সবচেয়ে এই মুহূর্তে প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব যদি আমরা চিন্তা করি, তিনি কিন্তু মামুনুর রশীদ। সমসাময়িক অনেকেই নানা কারণে সক্রিয় না, শারীরিক কারণে, নানা কারণে। সে মামুনুর রশীদ কিন্তু শিল্পকলা একাডেমিতে বাধা পেয়েছিলেন, যেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে মামুনুর রশীদকে যে শিল্পকলা একাডেমিতে যেতে বাধা দেওয়া হয়েছে, নিষেধ করা হয়েছে, সেটা সেরকম প্রতিবাদ গড়ে ওঠে নাই। সর্বশেষ 14 ফেব্রুয়ারি যেটা আমাদের বসন্ত উৎসবের পাশাপাশি গত কয়েক বছর ধরে ভালোবাসা দিবস হিসেবে পালন হচ্ছিল বাংলাদেশে, সেটাও বাধাগ্রস্ত এখন। এবং সর্বশেষ যেটা হলো নাটকের উৎসব, যে নাটকের উৎসবের সাথে বাংলাদেশের আন্দোলন সংগ্রামে নানা কিছু জড়িত, সেই নাটকের উৎসবটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আমরা খুব অল্প সময়ের নোটিশে সেই উৎসবের সাথে সংগঠকদের একজন কামাল আহমেদ, তিনি দেশ নাটকের সাথে জড়িত, তাকে আমরা সংযুক্ত করেছি। তার মুখে শুনবো আসল পরিস্থিতিটা কি বাংলাদেশে। কামাল ভাই, আপনাকে স্বাগতম। আ ধন্যবাদ বারি ভাই। আ আপনাকেও আ আমাকে আপনাদের এই আলোচনায় যুক্ত করবার জন্যে। আর আপনার দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই আলোচনার সূত্রপাত করেছেন। যা সত্যিকার অর্থেই বাংলাদেশের সাধারণ মানুষ এবং সংস্কৃতি কর্মী, নাট্যকর্মী সবাইকেই ভীষণভাবেই ভাবিয়ে তুলেছে। এবং সে কারণে আমি মনে করি যে এই বিষয়টি আরো আ গভীরভাবে শুধু একবার নয়, একাধিকবার অনেককে নিয়েই আসলে আলোচনা করা দরকার। আপনি একটু বলেন তো আসলে সার্বিক অবস্থাটা কি বাংলাদেশের? আপনারা কি দেখছেন? আম আসলে আপনি একটা প্রসঙ্গ দিয়ে আপনি শুরু করেছেন। আ সেটা যে এই যে পরিবর্তনটা হলো, আসলে পরিবর্তনটা কি হলো? সেটাই ঠিক আমরা আ ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তেও। এবং আপনি আ একটা প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলেন আজকের শুরুতেই যে আম মামুনুর রশিদের মতো একজন আ সিনিয়র নাট্য ব্যক্তিত্ব আ শিল্পকলাতে যেতে পারবে না। বেসিক্যালি একটা বিষয় দেখেন যে এটা নিশ্চয়ই আপনারা হয়তো শুনেছেন যে শিল্পকলা একাডেমিতে আমার দলেরই একটি নাটকের নিত্যপরাণ এই নাটকটির প্রদর্শনী চলছিল। সেই প্রদর্শনী চলাকালীন সময়ে যখন এটা প্রায় নাটকটা অর্ধেক পর্যায়ে, তখন বাইরের কিছু মব প্রায় ১৫-২০ জন যারা স্লোগান দিয়ে আ গেটে এসে তারা বলতে লাগলো, "এই নাটক বন্ধ করতে হবে। এটা ভারতের নাটক।" মানে নানান ধরনের কথা, নিত্যপুরাণ নাম শুনেছে এবং আল্টিমেটলি তারা জানেও না যে এই নাটকটি কি, এর গল্পটা কি, এই নাটকটার সাথে কারা জড়িত। এই সমস্ত বিষয় না জেনেই এই নাটক বন্ধ করতে হবে বলে গেটের তালা ভাঙবার একটা চেষ্টা করে। তখন আমি স্বয়ং নিজে মেকআপ নেওয়া অবস্থায় আমি গেটে গিয়ে তাদের সাথে কথা বলি। আ এবং তারা বলে যে, "আপনার দলে একটা ছেলে আছে। এই ছেলেটা নানান ধরনের পোস্ট দেয়। ওকে এখনই বহিষ্কার করতে হবে।" তো আমি বললাম যে, "ঠিক আছে।"
এখন বললেই তো বহিষ্কার বললেই তো আর বহিষ্কার করা যায় না। এটারও একটা প্রক্রিয়া আছে। আমাকে একটু সময় দিতে হবে। কতদিন? মিনিমাম ৭ দিন লাগবে। বলল, "ঠিক আছে।" তখন একটু শান্ত হয়। আবার কিছুক্ষণ পর যখন আমাদের নাটকটা শুরু হয়ে যায়, তারপরেই তারা এসে ওরকম গেটে ভাঙচুর করার একটা চেষ্টা চালায়। তখন ডিজি সাহেব এসে মঞ্চে ঢুকে আমাদের নাটকটা বন্ধ করে দেন। তো এই ঘটনার প্রতিবাদেই আমরা কিন্তু শিল্পকলার গেটে একটা প্রতিবাদ সমাবেশ করছিলাম এবং সেই একই মব সেই প্রতিবাদ সমাবেশেও কিন্তু ঢিল নিক্ষেপ করে, ডিম মারে এবং যেটাতে মামুনুর রশিদ নিজে ছিলেন, আমিও তার সাথে তার পাশেই ছিলাম। তো এরপরে আমরা শুনলাম যে শিল্পকলা থেকে জানানো হয়েছে মামুন ভাইকে যে আপনি ওই নাটকটা করুন, কিন্তু সে কোম্পানি নামে একটি নাটক, মামুন ভাইয়ের গত বছরের নতুন নাটক এটা। তো এই নাটকটায় আপনি যে শেষ দৃশ্যে অভিনয় করেন, এটা আপনার করার দরকার নেই। এটা অন্য যে কাউকে, আপনি এটা একটা ছোট ক্যারেক্টার, যে কাউকে দিয়ে করিয়ে দিলেই হবে। তো তখন কিন্তু আপনি যেটা বললেন যে প্রতিবাদ হয়নি তা নয়। তখন আমরা সমস্ত থিয়েটার দলের কর্মীরা মামুন ভাইয়ের কাছে গেলাম এবং বললাম যে, "আপনি করবেন, আপনি ওই নাটকটাই করবেন এবং আপনিই অভিনয় করবেন।" এবং সেইদিন আমরা প্রায় ২০০ থেকে ২৫০ থিয়েটার কর্মী আমরা ওই শিল্পকলাতে আমরা ছিলাম। যে ঠিক আছে, মামুন ভাই আজকে উঠবে। এবং সেটা অত্যন্ত সফলভাবেই আমরা করতে সক্ষম হয়েছি। কিন্তু পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় দেখছি এই যে একটা ভাঙচুরের বা বন্ধ করে দেওয়া একটা মানে রেওয়াজ শুরু হয়েছে। এইটা আসলে একেবারেই নিয়ন্ত্রণহীন। মনে হচ্ছে, যেমন ধরুন যে আপনি এই কথাটাই যদি আসি আমাদের উৎসবের বিষয়ে, যে গত ১৪ তারিখে আমাদের আ আ আমরা আমরা তার ১৩ তারিখে আমরা আ সাংবাদিক সম্মেলন করলাম। ১৪ তারিখে দুপুরের পরে যাবো ভেন্যুতে, ডেকোরেশনের কাজ চলছে, সমস্ত কিছু প্রস্তুত। এবং একটা জিনিস বারি ভাই বলে রাখি যে আমরা কিন্তু এই ১৪ দিনের এই উৎসবটি যে আমরা আয়োজন করেছি এটা ঢাকায় আ নাট্যচর্চারত ৮৫ টি থিয়েটার দলের সমন্বয়ে। তার কারণ হলো যে আমরা বিগত আ সেই করোনার সময় থেকে যদি আপনি দেখেন, তাহলে আমরা কন্টিনিউয়াসলি মহিলা সমিতি এবং শিল্পকলার ৩ টি হলে আগে যে প্রদর্শনী করতাম, করোনার পর থেকে কিন্তু আমরা সেটা খুব একটা রেগুলারলি করতে পারছি না। এবং পাশাপাশি আমরা দেখছি যে আমাদের দর্শক দিন, দিন কমে আসছে কেন জানি। এবং তারপর এই পরিবর্তনের পর তো আরো খারাপ অবস্থা, দর্শক কমে যাচ্ছে। তখন আমরা আ প্রায় ৮-১০ জন আমরা যারা সহযোদ্ধা বিভিন্ন দলের, আমরা বসে একটু আলাপ আলোচনা করি যে এটা কি করা যায়? এভাবে তো চলতে পারে না। তো তখন আমরা আরো একটু সার্কেলটা বড় করলাম। করে আমরা ঢাকায় যে সমস্ত থিয়েটার দলগুলো আছে তাদেরকে নিয়ে আমরা বসলাম একদিন। বসার পরে সেখানেই আলোচনা হলো যে আমরা একটা কাজ করি। আমরা একটা থিয়েটার ফেস্টিভ্যালের আয়োজন করি। তাহলে হবে কি, একটা ফেস্টিভ মুড ক্রিয়েট করতে পারলে এবং সেইটাকে ধরে যদি আমরা একটু প্রচারটাকে বাড়াই বিভিন্ন মিডিয়াতে, তাহলে হয়তো দর্শক একটু আবার মঞ্চমুখী হবে বা একটু থিয়েটারের দিকে আগ্রহ হবে তাদের। তো এই ভাবনা থেকেই কিন্তু এই থিয়েটারটা উৎসবটার আয়োজন করা। তার মানে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে এখন শিল্পকলা একাডেমিতে ডেট পাওয়া যায় না। অথচ শিল্পকলার ৩ টা হলই খালি পড়ে আছে। আবার দেশের এই ৬ মাস হয়ে গেল পরিবর্তনের, সব জায়গায় সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কিন্তু শিল্পকলা এখনো আর্মিদের দখলে। ওইখানে আর্মি ক্যাম্প। সুতরাং ২ টো হল খুলে দেওয়া হয়েছে কিন্তু গ্রিন রুম খুলে দেওয়া হয়নি। সেখানে আমাদের আর্মি কর্মকর্তা থাকে। তো কাজেই এইটা নাট্যশিল্পীদের জন্যে আসলে কোনো আ মানে থিয়েটার বান্ধব কোনো পরিবেশ বলা খুব মুশকিল। আবার ধরুন শিল্পকলা একাডেমি, আপনি যখন হয়তো দেশে ছিলেন, আপনি গেছেন, ওইটা একটা থিয়েটার কর্মীদের একটা প্রাণের জায়গা, একটা আড্ডার জায়গা। সবাই আসে, কেউ নাটক দেখে, কেউ এখানে অন্য বন্ধুদের সাথে আড্ডা দেয়, কেউ রিহার্সাল করে, রিহার্সাল শেষে এসে ওখানে বসে। তো এটা আমাদের একটা মিলন কেন্দ্রও বটে। তো এরকম একটা জায়গায় আপনি ঢুকতে পারবেন না টিকেট ছাড়া। শুধুমাত্র টিকেট যারা কাটবে তারাই ঢুকতে পারবে, গিয়ে নাটক দেখবে আবার বেরিয়ে যাবে। তো এইভাবে তো আমরা অভ্যস্ত না, আমরা যারা থিয়েটারের মানুষ বিশেষ করে। তো আমরা ভাবলাম যে একটা ফেস্টিভ্যাল যদি আমরা করি, তাহলে সেইখানে আ দর্শক এবং আ থিয়েটার কর্মীরা
তাতে উভয়ের জন্যেই একটা যোগাযোগ, একটা মেলবন্ধন, একটা সেতুবন্ধন তৈরি হতে পারে। তো সেই আগ্রহ নিয়েই আমরা কিন্তু এই উৎসবের আয়োজনটা করেছিলাম। এবং আপনি জানেন যে এতগুলো দল তারা ডেট পাচ্ছে না। এখন আপনার যদি সামনে একটি টার্গেট না থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাকশন এ যাবেন না। অর্থাৎ আমার যদি ২০ তারিখে হলে একটা শো এর ডেট থাকে, তাহলে তার ৫ দিন আগে থেকে আমার কর্মীদের নিয়ে মহড়ার কাজ শুরু করতে হবে। তাহলেই তো একটা থিয়েটার দলের ভেতরে কর্মচাঞ্চল্য বা কর্মীদের আনাগোনাটা আ অব্যাহত থাকবে। তা এখন সেরকম নাই। তো আমরা ভাবলাম যে এই উৎসবের মাধ্যমে আমরা দলগুলোকেও একটু চাঙ্গা করতে চাই, দর্শকদেরও আনতে চাই, নতুন, নতুন দর্শকও সৃষ্টি করতে চাই এবং সর্বোপরিভাবে শিল্পকলাকে আমরা একটি থিয়েটার বান্ধব একটা একটা প্লেস বা একটা প্রাঙ্গণ এই হিসাবে তৈরি করতে চাই। এবং মজার ব্যাপার হলো যে আমরা কারো কাছে কোনো স্পন্সর নিই নাই, কারো কাছে কোনো ওরকম অ্যাড নেই নাই বা ওইরকম সরকারের কাছেও আমরা ফান্ডিং এর জন্য চাইনি। আমরা এটা জাস্ট একটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এই পুরো আয়োজনটা করছি। আমরা নিজেরা কিছু, কিছু চাঁদা দিই। আমরা যেদিন মিটিং করি, সেদিন আমরা যে যার পকেটে থাকি, যেমন গ্রুপে আমরা করতাম যে, "এই সব ৳৫ করে দাও। দিয়ে চা আর সিঙ্গাড়া নিয়ে আসো।" তো এক্সাক্টলি আমাদের মিটিং গুলো এখনো পর্যন্ত এরকমই হচ্ছে। এবং আমাদের যারা কিছু বন্ধু-বান্ধব শুভান্যুধ্যায়ী বা যারা থিয়েটারের দেখেন পরিচিত আমাদের, আমরা তাদেরকে বলছি। তারা যে যা পারছে আমাদেরকে সাহায্য করে। করেই এই উৎসবটাকে আমরা আয়োজন করছিলাম। আপনি তো কি এই এখন আন্দোলনে জড়িত ছিলেন? সর্বশেষ আন্দোলনে আপনি কি সম্পৃক্ত ছিলেন? আ কোনটাই? এই যে জুলাইতে যে আন্দোলনটা ও হয় বাংলা না। এটাতে আমাদের অসুবিধা আছে। আপনি জানেন যে এখানে জড়িত হওয়ার আমার সুযোগ নেই। কারণ অফিসিয়ালি আমি কিন্তু অ্যালাউড না। আ এই কিন্তু আপনার ধরনের সহকর্মীরা এখানে জড়িত ছিল। প্রোফাইল হ্যাঁ, 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 এটা প্রোফাইল আমি বলি আমাদের লাল আমাদের করেছিল সবাই? আমাদের দলে বা বিভিন্ন থিয়েটার দলেই একটা জিনিস কি বারি ভাই, সব দলেই তো বিভিন্ন একমাত্র জামাত শিবির ছাড়া সব দলেই কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক বিশ্বাসের কর্মীরা আছে। কিন্তু আমি একটা কথা লিখেছি, আমি জানি না আপনি আমাদের ঘোষণাটা পেয়েছেন কিনা? না পেলে আমি হয়তো পাঠিয়ে দিব আপনাকে WhatsApp এ। সেখানে একটা জায়গায় আমি লিখেছি যে, আমরা থিয়েটার করি যারা তারা আ হয়তো বাইরে আমরা রাজনৈতিক সচেতন মানুষ। এ ব্যাপারে তো আর কোন সন্দেহ নেই। কিন্তু আমাদের কোনো রাজনৈতিক ধ্যান ধারণা বিশ্বাস থাকতে পারে। কিন্তু যখন আমরা থিয়েটারটাতে আসি, তখন কিন্তু থিয়েটারটাই আমার রাজনীতি এবং থিয়েটারটাই আমার কর্ম। এইখানে কিন্তু আর কোনো আমরা বিশেষ দল অথবা বিশেষ মতের জন্যে কাজ করি না। তো কাজেই আমরা যেমন দলগতভাবে বা আমার জানা মতে কোনো থিয়েটার দলই দলীয়ভাবে ঘোষণা দিয়ে আন্দোলনে ছিল না। হয়তো ওই দলের ৫ জন গেছে, আ ওই আ ৩ জন যায়নি, ১০ জন গেছে। এরকম নানানভাবেই আছে। সেক্ষেত্রে আ বিভিন্ন দলেই আপনি এরকম পাবেন যে কিছু ছেলেমেয়ে হয়তো এই আন্দোলনের সাথে গেছে। এর মধ্যে বেশিরভাগ আ যারা ছিল তারা খুবই ইয়াং বাচ্চা-টাচ্চা ছেলেমেয়েরাও তো আছে আমাদের দলে। তাদের বন্ধু-বান্ধব যাচ্ছে ওখানে। তাদের ডাকে তারাও যাচ্ছে। মানে এইরকম পরিবেশ আরকি। কিন্তু দলীয়ভাবে আমরা এই আন্দোলনে ছিলাম না কখনোই। আ এটা সম্ভবও না। কারণ একটা থিয়েটার দল থিয়েটারই তার কাজ। সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করা আমাদের কাজ নয়। সেটা আমরা বিগত সরকারের সময়েও করি নাই। এবং এটা আমরা কোন সরকারের সময়ই করব না। আপনি বলছেন আপনারা এখন শিল্পকলার হল পাচ্ছেন না। আপনার গ্রিন রুম যেটা, গ্রিন হুম, রুমে থাকে সেনা অফিসার থাকে। রাইট। শিল্পকলা সেনাবাহিনীর দখলে। এটা ক্যাম্পের মতো তাদের কাছে। এবং আপনি বলছেন যে আন্দোলনটা যে কি হলো এখন আপনারা বুঝতে পারছেন না। এটা কি এটা জুলাই ষড়যন্ত্র মনে হয় এখন? এখন আন্দোলনটাকে আপনাদের? আম এখন এটা তো ধরুন যে নানানভাবেই এটার ব্যাখ্যা করা যায়। আ আগে ধরুন আমি আমি খুব ফ্র্যাঙ্কলি বলি কথাটা যে দীর্ঘ সময় আ আমরা নিজেরাও অনেক সময় আলাপ আলোচনা করি যে আমার ২ মেয়ে তারাও কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট। তারাও কিন্তু মাঝে মধ্যে এই আন্দোলনের সাথে গেছে। আমি তাদের নিষেধ করিনি। আচ্ছা, তারা যেমন বলে যে গত ১৫ বছরে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। এখানে প্রপার ইলেকশন হয়নি। হ্যাঁ, সেটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিছু ব্যাপার তো
আ নিশ্চয়ই অনেকেই একমত হয়। কিন্তু আমরা সবসময় থিয়েটার দলের মানুষ বলি বা রাজনৈতিক সচেতন মানুষ হিসেবেই যদি আমি নিজেকে দাবি করি, তাহলে আমি সবসময় বলব যে একটি নিয়মতান্ত্রিক উপায়ের ভেতর দিয়ে আমাদের রাজনৈতিক পরিবর্তনগুলো হওয়াটাই বাঞ্ছনীয়। তো সেই নিয়মতান্ত্রিক উপায়কে উপেক্ষা করে যখন অন্য কোনোভাবে অন্য আ উপায়ে ঘটনাগুলো ঘটে, তখন আসলে সেখানে কিছু সন্দেহ বা কিছু আ ভিন্নভাবে ভাবনার সুযোগ থেকেই যায়। তবে আপনি যে কথাটা লাস্ট বললেন যে ষড়যন্ত্র কিনা, আমার তো এখন মাঝে মধ্যে তাই মনে হয় যে আসলেই কি কারণ কোটা আন্দোলনে কিন্তু আমাদের সমর্থন ছিল। ইটস ট্রু যে আজকের এত বছর পরে এসে মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি এবং তারা আমাদের বীর সন্তান, শ্রেষ্ঠ সন্তান সব এগুলোকে মাথায় নিয়ে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের জাতীয় জীবনে অ্যা একটা বিষয় বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ। এই দুটো বিষয়ে যদি কেউ দ্বিমত পোষণ করে তাহলে তার সাথে আর কোনো আলোচনাও নই এবং তার সাথে কোনো কথা বলারও কোনো প্রয়োজন বোধ করি না আমি। তো সেই জায়গা থেকেই বলব যে এরপরেও কোটা আন্দোলনেও কিন্তু আমাদের মনে হয়েছিল যে একটা একটা যৌক্তিক ব্যাপার। কিন্তু পরে দেখলাম যে যখন সরকার সেটা মেনেই নিল তারপরও জিনিসটা কন্টিনিউ করছে। তখন কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে বিষয়টা আসলে শুধু কোটা আন্দোলন নয়। মানে সেক্ষেত্রে কিছুটা ভিন্নভাবে ভাবনার তো সুযোগ রয়েই গেছে। আপনাদের ডিজি সাহেব এখন যিনি তিনি নাটকের মানুষ, খুব পুরনো মানুষ, খুবই ওনার ডেডিকেশন, দীর্ঘদিনের ডেডিকেশন। উনার কাছে কি আপনার মনে হয় নাটকের চাইতে সাংস্কৃতিক আন্দোলনের চাইতে আপনার মানুষগুলোর চাইতে তার চাকরিটা তার কাছে বড় তিনি ভাবছেন এখন? আ একদম সঠিক কথা বলেছেন আপনি। অত্যন্ত সঠিক কথা বলেছেন। তার কারণ যখন নিয়োগ পাননি তখন কিন্তু উনি ১ম বার বলেছিলেন যে উনি কখনোই এই সমস্ত পদে আসবেন না। বলেছিলেন। উনি একটা নাট্যকর্মীদের নিয়ে একটা সেমিনারে উনি বলছিলেন যে উনি যদি কখনো শিল্পকলার দায়িত্ব পান, উনি সবাইকে নিয়ে আসবেন। সব ধর্ম, মত, পথ সবাইকে উনি inclusiveness এ বিশ্বাসী। তো আমি তখন অনলাইনে পার্টিসিপেট করেছিলাম। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে, "আমি একটু জানতে চাই যে এই inclusiveness টা বলতে উনি কি বোঝাতে চাচ্ছেন?" এটার একটা পরিষ্কার ব্যাখ্যা হওয়া দরকার। কারণ আ তারপরে উনি ব্যাপারটা এড়িয়ে গেলেন। কিন্তু আমি আমার জাস্ট Facebook এ কোনো একটা কারো মানে কমেন্টে আমি লিখেছিলাম, কমেন্ট করেছিলাম যে, যেই ভদ্রলোক একজন অধ্যাপক, প্রফেসর যে equivalent to ফুল সেক্রেটারি। তো সে রিটায়ার করল। রিটায়ার করার পরে একটা জয়েন্ট সেক্রেটারি পজিশনে উনি যাবেন। আ সেটা আমার কাছে একেবারেই অযৌক্তিক একটা ব্যাপার। ২ জামিল আহমেদ আ একজন ভালো ডিরেক্টর। উনি একজন ভালো আ ডিজাইনার ডেফিনিটলি বাংলাদেশে। সেইটা সেইটাই উনার করা উচিত। কারণ ডিজি পদটি আসলে এটি একটি প্রশাসনিক পদ। কোন সংস্কৃতি ব্যক্তি যদি সে প্রশাসনিক পদে থাকে তাহলে আসলে তার ক্রিয়েটিভ কাজটা বাধাগ্রস্ত হয়। এবং এক্সাক্টলি সেই কাজটাই হচ্ছে ওনার ক্ষেত্রে এখন। কারণ উনি যদি বাইরে থাকতেন, উনি আরো চমৎকার ভালো, ভালো প্রোডাকশন উনি করতে পারতেন। মানুষ দেখতে পারত, আমরা দেখতে পারতাম। কিন্তু সেই কাজটা বন্ধ হয়ে গেল। এখন উনি স্রেফ একজন আমলার মতো চলছেন যেভাবে সাধারণ অন্যান্য ডিজিরা চলে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আ আমাদের থিয়েটার আসলে উনার কাছ থেকে আরো অনেক কিছু পেতে পারত টেকনিক্যালি সেটা আ বঞ্চিত আমরা বঞ্চিত হচ্ছি। এই ধরনের একটা প্রেক্ষাপট বাংলাদেশে আপনার দীর্ঘদিন সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত, রাজনৈতিক আন্দোলনের সাথে জড়িত। এই আন্দোলনের সাথে যে জড়িত মুখগুলা, বাংলাদেশ তো আপনি জানেন ২ টা ধারা বাংলাদেশে আছে। হুম, হুম। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে ২ টা ধারা আছে। এই রাইট। মুক্তিযুদ্ধের বিপক্ষের যে যারা তাদের বংশধররাই তাদের তাতে পারিবারিক এ লোকজনই বেশিরভাগ ক্ষেত্রে এই আন্দোলন, এই নেতৃত্বের সাথে জড়িত। তো এই কাঁঠাল গাছে এখন আম চাচ্ছেন কেন আপনারা? আম হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে
আমি আমি মনে করি যে ধরুন গত ১৫ বছরে আ আমাদের বিগত সরকার আওয়ামী লীগ সরকারও কিন্তু আল্টিমেটলি এই যে আপনি কওমি মাদ্রাসার কথা যদি বলেন, আপনি যদি হেফাজত ইসলামের কথা বলেন, তাহলে এই গত ১৫ বছরে কিন্তু অনেক কিছু করার সুযোগ ছিল। কিন্তু সেই দিকে না গিয়ে তাদের সাথে এই যে ম্যানেজ করে চলার যে একটা রীতি এবং পদ্ধতি, সেই পদ্ধতিটাই কিন্তু আস্তে, আস্তে আজকের এই পর্যায়ে নিয়ে চলে এসেছে। এবং আপনি লক্ষ্য করতে পারেন যে বিভিন্ন জায়গায় যে ভাঙচুর যেগুলো হচ্ছে, এই যে ৩২ নাম্বার বাড়িটা যেভাবে ভাঙা হলো এবং আপনি যদি ফুটেজ গুলো একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে সরি কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল বলে আপনার ধারণা? এখানে কতজন মাদ্রাসার ছাত্র ছিল বলে আপনার ধারণা? কতজন ইভেন মাদ্রাসার শিক্ষক? আপনি খেয়াল করেন ৫-৭ জন আমি দেখলাম যে ওখানে দাঁড়িয়ে ভাঙার পরে ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ছেন উনারা। উনারা কারা? উনাদের নামাজ পড়ার আর কোন জায়গা নেই? তো এই ব্যাপারটা আ এত বছর ধরে আসলে যেভাবে চলেছে আমরা আল্টিমেটলি তারই একটা ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি। প্রতিবাদ তো করছেন না। আ এটা ভেরি গুড পয়েন্ট। প্রতিবাদ আসলে সবাই তো এখন পরিস্থিতিটাই এমন থমথমে অবস্থা যে প্রতিবাদ তো আমরা নানানভাবেই করতে পারি। আ রাস্তায় বেরিয়ে করতে পারি, লেখালেখির মাধ্যমে করতে পারি। তারপর ধরুন আ আমরা সেরকম কোনো মানববন্ধনও হচ্ছে অনেক জায়গায়। এখন তো ধরুন শাহবাগ আমাদের একটা কি বলবো দাবিনামা প্লেস হিসেবে পরিচিত হয়েছে। যে যার মতো সবাই আসছে, দাবি তুলছে, দাবি করছে। হ্যাঁ? এবং আইন শৃঙ্খলা বলেও তো এখন খুব বেশি কিছু নেই। তা না হলে আপনি লক্ষ্য করুন যে এত বড় একটা সংগঠন আর ৩২ নাম্বারের বাড়িটা ভেঙে দিল এবং কতজন এসে জানেন? সর্বসাকুল্যে শতখানিক এবং তার বাইরে যারা ছিল ৩০০ ছিল ছবি তোলার জন্যে। আরো ৪০০ ছিল কি ঘটছে দেখার জন্যে। তো এইটার প্রোটেকশন দেওয়া কি খুব কঠিন কিছু ছিল? কিন্তু কেউ তো এটা প্রতিবাদ করল না। কেউ বের হলো না, দাঁড়ালো না। তো এখন সেই কারণে মানুষও একটু ভীত। কারণ আ আপনি জানেন না যে আগামীকালকে এসে আপনার বাড়ি তৌহিদি জনতা নাম দিয়ে খুব সুন্দর একটা নাম বের হয়েছে এখন। বেশ শুনতেও ভালো লাগে। তৌহিদি জনতা। তৌহিদি জনতা এসে আপনার বাড়ি ভাঙচুর করে দিয়ে গেল। অ্যা এবং কখনো, কখনো হয়তো আমাদের পুলিশ প্রশাসন নীরব দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে বা দাঁড়িয়ে থাকছেন এরকম অবস্থায়। তো পরিস্থিতিটা এরকম থাকলে সেখানে আসলে প্রতিবাদের ভাষাটা কি হতে পারে? আ যেমন আজকে আপনি দেখুন এই আমার থিয়েটার উৎসবটা এটাকে কিছুই না মানে আ বন্ধ করার জন্যে একটা চক্র কাজ করেছে এখানে। যেই চক্র আমি আবার বলি, যেই চক্রটা আ সেই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সেই ঢিল ছুঁড়েছিল, নাটক বন্ধ করে দিতে গিয়েছিল। সেই চক্রের সাথেই তো এই চক্রের একটা মিল রয়েছে। আবার আপনি ধরুন আমি যদি আপনাকে এভাবেও বলি যে পাশাপাশি লালন উৎসবগুলো বন্ধ করা হচ্ছে। আমি গতকালকে শুনলাম মামুন ভাই বললেন আ যে উত্তরায় যে লালন উৎসব বন্ধ করা হয়েছিল সেটা নাকি আবার চালু করা হয়েছে। হ্যাঁ? ও মানে সরকারি উদ্যোগ নিয়ে আবার সেটাকে তাড়াতাড়ি চালু করার একটা ব্যবস্থা করেছে। আবার নানান জায়গায় বন্ধও করে দেওয়া হচ্ছে। মেয়েদের ফুটবল বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার কোথাও চালু করা হচ্ছে। তো এই যে মানে টু বি অর নট টু বি এর মধ্যে দিয়ে একটা অবস্থান। তো সুতরাং কি হবে স্ট্র্যাটেজি সেটা এখনো নির্ধারণ করা সময় সাপেক্ষ বলে আমার কাছে মনে হয়। আপনারা যখন নিত্য পুরাণ নাটকটা করছিলেন, তখন হুম, কিছু লোকজন এসে বলল, এটা একটা ভারতীয় নাটক হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা হ্যাঁ। আপনারা পাকিস্তানি নাটক করলে কি এই সমস্যাটা হতো না? আ এখন তো তাই মনে হচ্ছে যে আপনার পাকিস্তানি নাটক করলে মনে হয় আরো আমরা অনেকটা ফান্ড পেতাম এমনও মনে হচ্ছে। তার কারণ পাকিস্তানি শিল্পী আসলে সেখানে বিশাল আয়োজন হচ্ছে। কিন্তু অন্য কোন শিল্পী অন্য কোন জায়গা থেকে আসলে তার পারমিশন দেওয়া হচ্ছে না। হ্যাঁ? তো পরিস্থিতিটা অনেকটা এরকমই আরকি। আপনি একটা কথা বললেন, আওয়ামী লীগ সরকার এই হেফাজতের সাথে, মৌলবাদীদের সাথে সমঝোতা করেছিল। আজকের প্রেক্ষাপট, আপনারা তো তাদের নেতৃত্বেই চলে গেছেন, সমঝোতা না।
সরাসরি তাদের নেতৃত্বেই চলে গেছেন আপনারা। রাইট। হ্যাঁ, সেটা তো বটেই। তো আমি আমি যেটা আসলে বলতে চাইছি যে, আ এটা তো হঠাৎ করে একদিনে হয় না বাড়ি ভাই। একদিনের নেতৃত্বে যাওয়ার বিষয় না। এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এবং হয়তো শুরুটা হয়েছে আজ থেকে অনেক বছর আগে এবং ধীরে ধীরে কাছে এসে, হ্যাঁ? তারপর একটা আ কাছাকাছি এসে তারপরে কামড় দেওয়া আরকি, হ্যাঁ? তো কাজেই আমি কাউকে দায়ী করছি না এটার জন্যে। কিন্তু আ ব্যাপারগুলো তো আমরা বুঝতে পারি। কিন্তু যেহেতু আমরা সরাসরি রাজনীতি করি না, রাজনীতি করা আমাদের সরাসরি রাজনীতি করা আমাদের কাজ নয়। তো সে কারণে আমরাও হয়তো আমাদের ভাবনাগুলো আমাদের থিয়েটারের ভেতর দিয়ে আনবার চেষ্টা করি কখনো কখনো। আবার কখনো কখনো হয়তো বাধাগ্রস্তও হচ্ছি। যে এটা করা ঠিক হবে কিনা এই মুহূর্তে। আর আমরা তো ধরুন সার্বক্ষণিক থিয়েটার কর্মী না। আমাদের আরো কর্মজীবন আছে। আমাদের নানান জায়গায় আমার দলের সদস্যদের, সব দলের সদস্যদের নানান ধরনের কাজকর্মের সাথে তারা যুক্ত। আমি বলছি লাইভলিহুড এর ব্যাপারটা। হুম? তো সেটাও আমাদের ঠিক রাখতে হয়। পাশাপাশি আমাদের থিয়েটার করতে হয়। তো কাজেই একজন থিয়েটার কর্মী হিসেবে আমাদের কতটুকু আমরা যেতে পারি, কতটুকু আমরা বলতে পারি, সেই ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশের থিয়েটার আন্দোলনটা, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনটা শুধুমাত্র নাটকের সাংস্কৃতিক আন্দোলন না, এটা কিন্তু একটা রাজনৈতিক আন্দোলনও কিন্তু। বটে। রাজনৈতিক আন্দোলনের সাথে এই আন্দোলন গড়ে উঠেছে। এবং এসব বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি যেটা হুম, তাৎক্ষণিক নানা বিষয় আপনাদের হুম। নাটকে উপস্থাপনায় চলে এসেছে। দেশ নাটক তো পথ নাটকের জন্য বিখ্যাত ছিল তখন। রাইট। আপনার আপনার হল আপনি পাচ্ছেন না। হুম। আপনার গ্রিন রুমে উর্দু পড়া লোকজন আছে। এইটাও তো এখন পর্যন্ত কোন নাটকে কোন প্রতিবাদে আপনি আনার চিন্তা করেছেন কিনা আমরা তো দেখছি না সেটা। হ্যাঁ, এইটা এখনো পর্যন্ত আ আমরা কোনো প্রোডাকশন এ বা কোনো আ কাজের ভেতর দিয়ে এখনো প্রকাশ হয়নি বা পাইনি। আ কিন্তু এটা বলা হচ্ছে বাড়ি ভাই। এটা কিন্তু বিভিন্ন আলোচনায় বলা হচ্ছে। বিভিন্ন সেমিনারেও এই কথাটা বলা হয়েছে। আমি সেদিনও আরণ্যকের ৫৩ বছর পূর্তি অনুষ্ঠানে একটা সেমিনার ছিল। আমি নিজে গিয়েছিলাম। সেখানেও আমি বক্তৃতা রাখার সময় এই শিল্পকলাতেই আমি এই বক্তব্যটা আমি কিন্তু এই কথাটা বলেছি। যে আমাদের শিল্পকলাকে আসলে আমরা শিল্প বান্ধব করে তুলতে পেরেছি কিনা গত ৬ মাসে, এটা এখনো আমাদের কাছে প্রশ্নই রয়ে গেল। আমরা জানি না কতদিন পর্যন্ত আ এটি অবরুদ্ধ অবস্থায় থাকবে। আ এবং আপনি অবাক হবেন, একটা কথা যেটা বলতে চাই, যে এত কিছু যে হচ্ছে, বন্ধ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, কিন্তু শিল্পকলা একাডেমি পথনাটক উৎসবের আয়োজন করেছে ফেডারেশনের মাধ্যমে। আবার বাংলাদেশের ৬৪ টা জেলায় শিল্পকলা একাডেমি ঢাকা থেকে ডিরেক্টর পাঠিয়ে একটি ওয়ার্কশপ প্রোডাকশন আ প্রক্রিয়ার মাধ্যমে প্রযোজনাও করছে কিন্তু। সেগুলো একটা ভালো কাজ। এটি একটি ভালো উদ্যোগ বলে আমি মনে করি। যদিও এ বিষয়ে আমার ব্যক্তিগত কিছু উম আ আ ভিন্ন মতও আছে। যে একটি জেলায় আমি ঢাকা থেকে একজন ডিরেক্টর পাঠিয়ে দিলাম। সে ১৫ দিন, ২০ দিন, ১ মাস থাকলো। তারপর ওদেরকে দিয়ে ছেলেমেয়েদেরকে দিয়ে রিহার্সাল করিয়ে, ওয়ার্কশপ করিয়ে একটা প্রোডাকশন করে সে চলে আসলো। তো আল্টিমেটলি একটা ভালো হয়তো প্রযোজনা হবে। কয়েকদিন শো হবে ওখানে। তারপর কিন্তু আবার আরেকজন ডিরেক্টর যেতে হবে। তার মানে আপনি কিন্তু ওই যে জায়গাটা, যে মাটিটা, সেই জায়গার কোনো ডেভেলপমেন্ট করলেন না। অর্থাৎ যেই আ দলটা, এই দলের ভেতরে এমন কোনো ডিরেক্টর বা নেতৃত্ব তৈরি করতে পারলাম না যে এই আ রেজাল্টটাকে কন্টিনিউ করবে। তার মানে তাকে আমি একজন ঢাকার ডিরেক্টরের উপর নির্ভরশীল করে ফেললাম। আবার কবে একজন ঢাকা থেকে আসবে, সেইদিন আবার একটা কাজ হবে। আমি বলছি যে ভালো নাটক হচ্ছে, শো হচ্ছে, ছেলেমেয়েরাও কিছু শিখছে। সেটা একটা ভালো দিক। ডেফিনিটলি উদ্যোগটা ভালো। কিন্তু এটা আরো ভালো হতো যদি শিল্পকলা ওই স্থানীয় ডিরেক্টরকে আরো তার ক্যাপাসিটি ডেভেলপ করে ওইখানে আ সেটাকে কাজে লাগাতে পারতেন। তো এখন সেই জায়গাগুলোতে কিন্তু কোনো হামলা হচ্ছে না। কোনো বন্ধ হচ্ছে না। কিন্তু তাদের বাইরে যখন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই জায়গাটাতে একটা হামলা হওয়ার বা বন্ধ করার প্রবণতা আমরা লক্ষ্য করছি। আপনার সাথে আমরা কথা বলবো এই পরিস্থিতিতে এটা যখন আমরা
সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করে আমরা দর্শকদের কাছে, নাটকের লোকজনের কাছে কিছু প্রশ্ন চাইলাম আপনাকে প্রশ্ন করার জন্য। অলরাইট। বেশ কিছু প্রশ্ন এসেছিল আমাদের কাছে। এর মাঝে বেশ কিছু প্রসঙ্গ আমাদের আলোচনায় এসেছে। আচ্ছা। একটা প্রশ্ন নিয়ে একজন লিখেছেন, জুলাই ষড়যন্ত্রের সাথে থিয়েটারে মানুষদের যুক্ত হওয়া এবং মৌলবাদকে সমর্থন করা, কেউ অর্থের জন্য, উম কেউ বিশেষ অবস্থানের জন্য, কেউ আদর্শগতভাবে মৌলবাদী ভাবধারার জন্য। হঠাৎ করে আওয়ামী লীগকে প্রতিপক্ষ মনে করার উগ্র সাংস্কৃতিক বিভাজন তৈরি করা হয়েছিল। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রশ্নটা অনেক বড়। অনেকগুলো বিষয় এই প্রশ্নটার মধ্যে। তবে হ্যাঁ, আমার অবজারভেশন তো সবসময় অবজারভেশনই বেসড অন ফিউ এভিডেন্সেস, তাই না? তো সেটা সঠিক হতেও পারে, নাও হতে পারে। তবে এই জুলাই অভ্যুত্থানের সময় আমি আগেই বলেছি কিছুটা যে কোনো থিয়েটার দল সরাসরি দলীয়ভাবে এখানে অংশগ্রহণ করেনি। দলের কিছু, কিছু কর্মীরা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। তারা আম আ সরাসরি কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। আর সেখানে আমারও মনে হয়েছে যে কিছু, কিছু ব্যক্তি, কিছু, কিছু দল হঠাৎ করে আ একটু বেশি যুক্ত হয়ে গেলেন। ইটস ট্রু আমার অবজারভেশন যে একটা পজিশন পাওয়া বা একটা অবস্থান তৈরি করা বা একটা নেতৃত্বের জায়গায় আসা, একটা লিডারশিপ এর জায়গায় আসা যেটা উনি ছিলেন না বা উনি আ আগে কখনো হতে পারেননি। তো এটাকে অনেকেই কেউ এটাকেও একটা সুযোগ হিসেবে হয়তো ব্যবহার করেছে। তবে একটা জিনিস আপনাকে এইটুকু বলব যিনি প্রশ্নকর্তার উত্তরটা উনি প্রশ্ন করেছেন উনার কাছেই উত্তরটা রয়েছে। যদি উনি বর্তমান সময়টাকে অবজার্ভ করেন তাহলে উনি বুঝবেন যে সেই সমস্ত থিয়েটার কর্মীরা, সেই সমস্ত নেতারা এখন কিন্তু কোন কথাও বলছে না, এখন চুপচাপ। তার মানে এখন আ তাদের অনুভূতিটা কি হয়তো তারাই বলতে পারবেন। তাদেরকে আর আগের মতো সরব দেখি না। এই যে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমাদের অনেক বেশ কিছু থিয়েটার কর্মীরা। তো একটা থিয়েটার ফেস্টিভাল যে এইভাবে একটা হুমকির মুখে কিছু লোকজন এসে হুমকি দিয়ে গেল। তারপরে পুলিশ আমাদেরকে বলল যে, আ "না, এটা আমরা কিছু করতে পারব না। আপনারা দেখেন।" আ মহিলা সমিতি হল বরাদ্দ বন্ধ বাতিল করে দিল তাদের নিরাপত্তার কারণে। স্বাভাবিক, এটা তাদের একটা নিরাপত্তার ব্যাপার। তো সেইখানে আমি তো দেখলাম না আজকে ২য় দিন হয়ে যাচ্ছে। আমাদের কোন থিয়েটার ওই সেই বন্ধুরা তারা তো কেউ সরব হলো না। তারা তো কেউ নেমে আসলো না। তারা তো কোনো আ যোগাযোগও করল না যে চলো একটা কিছু করি, একটু রাস্তায় দাঁড়াই, একটা প্রতিবাদ করি। তারা তো কই আসছে না। তো সুতরাং এখন এগুলো নিয়ে আ নতুন করে কিছু বলা বা কোনো পার্টিকুলার একটা আ মানে সিদ্ধান্তে আসা খুব কঠিন অবস্থা। একটা বিষয়ে সাম্প্রতিক সময় মিডিয়াতে এসেছে, আন্দোলনের সময় কিছু মার্কিন অর্থসাহায্য এসেছিল, বেশ কিছু বড় অঙ্কের অর্থ এসেছিল এবং এই অর্থ সাহায্যটা সাংস্কৃতিক কর্মীদের মাঝেও এসেছিল। আপনি এই ব্যাপারে কতটা জানেন বা আপনারা আ পেয়েছেন কিনা? না, আমরা তো প্রশ্নই ওঠে না। আমরা তো ছিলামই না এই বিষয়ে। তবে আপনি যেভাবে জানেন ওভাবে আমরাও কিছুটা শুনেছি। কিন্তু আসলে এই শোনা কথার উপরে তো আ মন্তব্য করা খুব কঠিন। তবে আ এ ব্যাপারে আসলে খুব সুনির্দিষ্ট কোনো তথ্য বা কোনো উপাত্ত আমার কাছে এই মুহূর্তে নেই। আমিও শুনেছি যে এরকম মার্কিন কিছু আ সাহায্য আ বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আ বিভিন্ন দল কিছু, কিছু দলের আ কাছে গেছে। তারা কিছু কর্মকাণ্ড যেন করে। এরকম। এটা আমি শুনেছি। বাট এটার কোনো ও ওরকম খুব জোরালো বা কোনো আ এভিডেন্স আ কোনো ক্লিয়ার এভিডেন্স আমাদের কাছে এই মুহূর্তে নেই। তাহলে যে জগতের সব সম্পর্কই অর্থনৈতিক। রাইট, অর্থনীতি যেখানে এসেছিল, আপনার সহযাত্রী নাট্যকর্মীদের কাছে এসেছিল, সাংস্কৃতিক মানুষজনের জন্য এসেছিল, সেই অর্থের লোভ যারা সামাল দিতে পারেননি, তাদের নিয়েই তো আমাদের সমাজ। রাইট। এখানে আজকে
পরিস্থিতি খুব কিছু অস্বাভাবিক মনে হয়? হ্যাঁ, একটু অস্বাভাবিকই মনে হয়। মানে আমরা খুব একটা স্বাভাবিক অবস্থার ভেতরে নেই। এটা সামগ্রিক অর্থেই। আ আপনি নিরাপত্তার ক্ষেত্রে যদি বলেন, আপনি মত প্রকাশের ক্ষেত্রে আপনি যদি বলেন, তাহলে ওইভাবে তো আমরা খুব একটা যে স্বস্তিকর জায়গায় অবস্থান করছি, সেটা বলা খুব কঠিন। শুধু একটা জিনিস মানে মনে হচ্ছে যে, আ কিছু বিশেষ গোষ্ঠী তারা যখন খুশি যা খুশি তাই করে ফেলতে পারছে, করছে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কোনো পদক্ষেপ নিতে পারছে না। ধরুন শিক্ষকরা, আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। শাহবাগে আ সম্ভবত প্রাইমারি স্কুলের শিক্ষকরা একটা প্রসেশন এ ছিল। তারা তো ভাঙচুর করবে না, তারা অন্য কিছু করবে না। তারা হয়তো দাঁড়িয়েছে, তারা বক্তব্য দিচ্ছে, তাদের আম চাওয়া পাওয়ার কথা বলছে। সেখানে কিন্তু আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করছে। কিন্তু যখন আ কোনো বিশেষ গোষ্ঠী বা শ্রেণী যখন কোনো কিছু ভাঙচুর করতে যাচ্ছে, তখন কিন্তু সেখানে আর কোনো জলকামানও যাচ্ছে না। সেখানে কোনো আম টিয়ার টিয়ার সেলও নিক্ষেপ করা হচ্ছে না। তো এইরকম একটা পরিস্থিতিতে যে কথাটা আপনি বলছিলেন যে সত্যিকার অর্থে আমরা তো আ সংস্কৃতি কর্মী। তো আমরা তো আমাদের কাজকর্মের ভেতর দিয়েই আমাদের বিষয়গুলো প্রকাশ করার চেষ্টা করব। কিন্তু যদি সার্বিক অর্থে নিরাপত্তা একটা বড় হুমকি হয় নানানভাবেই, আ তাহলে সেখানে তো আ অপেক্ষা করা ছাড়া হ্যাঁ, আর কোনো পথ আমি জানি না কি হতে পারে। এটা শুধু হয়তো আমার ভাবনা না, আপনি অনেককে জিজ্ঞেস করলেই হয়তো আ জানতে পারবেন। ৩২ নম্বরের বাড়িটা কোনো ব্যক্তি বিশেষের বাড়ি না। বা ৩২ নম্বর বাড়িটা বাংলাদেশের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা প্রতীক হিসাবে এক জায়গায় দাঁড়িয়েছিল। ৩২ নম্বর বাড়িটা ৫ই আগস্ট পুড়িয়ে দেওয়া হয়েছিল। ৩২ হুম, নম্বর বাড়িটা ১৫ আগস্ট ও সেখানে প্রতিবাদ তৈরি করতে যারা গিয়েছিলেন গুটি কয়েকজন। তাদের হুম, মাঝে আপনার শিল্পী ছিলেন। একজন শিল্পী ছিলেন রোকেয়া প্রাচী। তিনি আক্রান্ত হয়েছিলেন সেখানে। রাইট। আরো শিল্পীরা, আরো শিল্পীরা কি তার পাশে যদি গিয়ে দাঁড়াতেন, পরিস্থিতি ভিন্ন হতো কি? হ্যাঁ, হয়তো পাশে গিয়ে দাঁড়ালে পরিস্থিতিটা ভিন্ন হতো। কিন্তু সব শিল্পীরা হয়তো সেই সাহসটা পায়নি। আ ইনফেক্ট আমি আপনাকে এই একটা বলি যে, আমি ৩২ নম্বরে যাওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে কারণ একটা জিনিস আমরা কিন্তু আ আওয়ামী লীগ করি না। হ্যাঁ? ব্যক্তিগতভাবে আমার এটা, আমি কথাটা বলছি। কিন্তু এটা তো ঠিক যে ৩২ নম্বরের বাড়িটা হলো আমাদের বাংলাদেশের ইতিহাস। এই বাড়িটা এই বাড়িটা কিন্তু শেখ হাসিনার না। এই বাড়িটা কিন্তু শেখ রেহানার না। এই বাড়িটা বঙ্গবন্ধুর বাড়ি। এবং এই বাড়ির ইতিহাস, এ বাড়ি আমাদের দেশের জন্মের ইতিহাসের সাথে এই বাড়ি। সুতরাং এই বাড়ির সাথে আপনি আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে যদি মিলিয়ে ফেলেন, তাহলে খুব ভুল হবে। এবং আমি আ এই ঘটনা ঘটার পর আমার বেশ কিছু বন্ধু এবং তাদের পরিবারের সদস্যরা তারা কেউ আওয়ামী লীগ করে না। কিন্তু তারা কান্নাকাটি করেছে। লিটারেলি যেটা কোন ধরনের? যে একটা একটা এরকম ঐতিহ্যবাহী বাড়ি ভেঙে দেওয়া হলো। আমি ঐদিন সকালে যাবো। হেঁটেই যাবো এরকম প্ল্যান করলাম। আমার মেয়েরা আমাকে বাধা দিল। বলল, "যেও না। ওখানে গেলে তোমাদেরকে ভীষণভাবে অপমান করবে।" এবং তারাও কিন্তু এই আন্দোলনের সাথে ছিল। তারা ছাত্র। আমাকে নিষেধ করল। বলল যে, "বাবা তুমি যেও না। গেলে অপমান করবে।" এবং আমরা তো দেখেছি যে কিভাবে বয়স্ক মুক্তিযোদ্ধা তাদেরকে কিভাবে অপমান করা হলো। এটা একেবারেই কাম্য নয়। একটা সভ্য দেশে আজকে ৫৩ বছর ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে। একটা সভ্য দেশে তোমরা এত লেখাপড়া করেছো, তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তাই না? তো তোমাদের কাছ থেকে এরকম আচরণ নিশ্চয়ই আ আশা করে না জাতি। এটাই আমার আ কিন্তু আমি বলব আপনাকে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুব যৌক্তিক। আর বিষয়টা খুব আবেগী বিষয় যে আর শিল্পীরা কেন গেল না? কেন শুধু প্রাচী একা গেল? হ্যাঁ, প্রাচী হয়তো ব্যাপারটা এরকম যে প্রাচী সরাসরি আম সে আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত এবং সে শিল্পী এবং পাশাপাশি সে একজন রাজনীতি
রাজনৈতিক কর্মী। তো তার দায়বদ্ধতা একরকম। আর অন্যান্য শিল্পীরা হয়তো সেইভাবে ব্যাপারটাকে দেখেনি। যে তাদের হয়তো ওইভাবে অতটা রাজনৈতিকভাবে তারা সম্পৃক্ত নয়। কিন্তু আপনাকে একটা জিনিস বলি যে, কোন শিল্পী আসলে এটাকে সমর্থন করেনি এবং করতে পারে না। হয়তো কেউ শারীরিকভাবে ওখানে উপস্থিত হতে পারে, কেউ হয়তো শারীরিকভাবে উপস্থিত হতে পারে না। এই পার্থক্যটুকু হয়তো সবসময় সব সমাজে আমাদের ছিলই। প্রাচী এর মাঝে একটা প্রতীক হিসেবে দাঁড়িয়ে গেছেন। প্রাচী একটা পক্ষ, আপনি তার রাজনৈতিক একটা পরিচয় আছে, এবং প্রতিপক্ষ যারা, প্রতিপক্ষ না, ওইখানে প্রতিবাদে যান নাই যারা, হুম। প্রতিবাদে যান নাই, তারা কিন্তু প্রকারান্তরে কি তাদের বশ্যতা স্বীকার করে দেশে বসবাস করছেন? যারা তাদের নাটক বন্ধ করে দিতে চায়, যারা তাদের সাংস্কৃতিক চর্চা বন্ধ করে দিতে চায়, দীর্ঘদিন বিশ্বাস, রাজনৈতিক আকাঙ্ক্ষা বাংলাদেশের, সেটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, সেটাই মানে আমরা আমি এই জায়গাটাই মানে আপনার প্রশ্নগুলো খুব জটিল প্রশ্ন। এগুলোর উত্তর দেওয়াটাও আমার জন্যও খুব কঠিন। হ্যাঁ? তার কারণ অ্যা ওই যে আমি একটা এই কথা কঠিন বললাম যে এইসব হ্যাঁ, কঠিন প্রশ্নের উত্তর দিয়ে হ্যাঁ, আপনারা কামাল আহমদরা তৈরি হয়েছে। না সেটা ঠিক। কিন্তু আমি বলব যে আগে যে কথাটা বললাম যে এই যে আমরা দাঁড়াচ্ছি না, আমরা কোনো না কোনো একরকম বশ্যতা স্বীকার করেই আসলে আমরা টিকে থাকার চেষ্টা করছি। এটা অত্যন্ত সত্য। এসব কিন্তু বস্তুতে স্বীকার করে কি টিকে থাকা যায়? টিকে থাকতে এটা পারবেন? না, না টিকে থাকা যায় না, টিকে থাকতে পারবো কিনা আমি জানি না। আ কিন্তু মানে আসলে আমরা আমরা ওইভাবে সংগঠিতও হতে পারছি না। সত্য কথা বলতে কি যে আমরা যেইভাবে ধরুন এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের কিন্তু সবার একটা ফোকাস ছিল যে আমাদের সামনে একটা টার্গেট ছিল। হ্যাঁ? এখন আপনি শুরুতেই বলেছেন যে আমরা তো এখন আসলে ২ ভাগে ভাগ হয়ে গেছি। ২ ভাগ না, এখানে আরো ১ ভাগ আছে। আপনি আরেকটা ভাগের কথা বলেননি। সেই ভাগটা হলো সুবিধা ভাগ। অর্থাৎ যেখানে আমি সুবিধা যখন যেখানে পাবো আমি সেইখানে সাথে শিফট করব নিজেকে। এবং আমরা আমাদের এই সংস্কৃতি কর্মীদের ভেতরেও সেই ধরনের আরেকটা বড় ভাগও আমরা এখন দেখতে দেখতে পারছি। যারা বিগত সরকারের সময় অনেক বেশি সুবিধা-টবিধা পেয়েছেন, নিয়েছেন। তারা হঠাৎ করে এখন আবার বিগত সরকার বিরোধী হয়ে এখন আবার বর্তমান সরকার বা কর্মকাণ্ডের সাথে সাংঘাতিকভাবেই যুক্ত হয়ে চলবার চেষ্টা করছেন। তারাও কিন্তু আপনি সংস্কৃতি কর্মী। আপনি কি সাংস্কৃতিক উপদেষ্টার কথা বলছেন? আ না, আমি কারোর পার্টিকুলার কারো বা পয়েন্ট করছি না। কিন্তু আপনি দেখলেই জানতে পারবেন এরকম অনেকেই আমাদের মধ্যে এখন আছে। এখন তো কাজেই একটা কথা আপনাকে আমি বলব যে যে উপদেষ্টা আসলে এখন ক্যাবিনেটে আছেন, যে উপদেষ্টা এখন ক্যাবিনেটে আছেন, কেবিন তার হ্যাঁ, তিনি হ্যাঁ। তিনি তো আপনাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মানুষ। আ তার কাছে যাওয়ার চেষ্টা কি করেন? তার কাছে জিজ্ঞেস না, করার চেষ্টা না। করেন? না কিংবা কেউ গেছে। আমাদের কেউ গেছেন। আমাদের আ ধরুন থিয়েটারেরই কেউ তার সাথে দেখা-টেখা করেছেন, যোগাযোগ রক্ষা করছেন। কিন্তু আমরা একটা বৃহত্তর অংশই থিয়েটারের। আমরা এখনো যাইনি। কারণ আ ব্যক্তিগতভাবে আমার তার সাথে তেমন কোনো সখ্যতা নেই। সেটা আমাদের অনেকেরই আছে। আ যেহেতু উনি থিয়েটারের ওইভাবে সরাসরি থিয়েটারের মানুষ উনি না। হুম? আ কাজেই ওই কারণেই হয়তো আমার সাথে অতটা সখ্যতা উনার নেই। তবে আমাদের কারো সাথে আগে থেকে উনার সখ্যতা ছিল কাজের কারণে। তবে আমি যে কথাটা আপনি আমাকে বলার জন্য বলছেন যে, আসলে আমরা একটা বিরাট অংশ আমরা কিন্তু ২-৩ ভাগে বিভক্ত হয়ে পড়েছি এখন। এইটা একটা যেমন এরশাদ বিরোধী আন্দোলনের কথাটা যেটা বলছিলাম, তখন আমরা সমস্ত থিয়েটারের সমস্ত দল, সংগীতের দল, কবিতার দল সবাই কিন্তু আমরা একসাথে ছিলাম। কিন্তু এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা হলো থিয়েটারের মধ্যেও অনেক অংশ রয়েছে। কেউ গিয়ে দেখা করছেন, হ্যাঁ? আর্থিক সাহায্য নিয়ে এসে আ প্রোগ্রাম করছেন। আবার একটা বিরাট অংশ তারা যাচ্ছেন না। হ্যাঁ? তারা ভাবছেন না আমরা যেভাবে নিজেরা পারি সেভাবেই আমরা করব।
আর সরকার আমাদের যে অনুদানটা দেয় বাৎসরিক সেটা সেটা আমরা পাই। ওটাই তো আমরা আমাদের বাৎসরিক প্রাপ্তি। তো এখন সুতরাং এই যে একটু শক্ত হয়ে নিজেদের মতো করে দাঁড়ানো, এই জায়গাটা একটু নড়ে গেছে বলেই আমার ধারণা। যার ফলে আপনার কি মনে হয় যে আপনি যে এক নতুন ভাগের কথা বললেন, ৩ ভাগ, সুবিধা ভাগ। হ্যাঁ, সুবিধা ভাগটাই শক্তিশালী এখন আপনাদের মাঝে? আ সুবিধার ভাগটা আ শক্তিশালী বলতে কি যে তারা সংখ্যায় খুব কম। সংখ্যায় কিন্তু খুব কম। কিন্তু যেহেতু আ শক্তির কাছাকাছি থাকলে তখন সেটা অনেক বেশি শক্তিশালী হয়। তো সেই অর্থে হয়তো শক্তিশালী না। এটা আমার আমার বিবেচনায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব অভিযোগ বারবার করেন যে বাংলাদেশটাকে এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসকে মৌলবাদী জঙ্গি রাষ্ট্রের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ভারতীয় ফান্ডিং এ প্রচারণা চলছে। আপনাদের কি সেইভাবেই কি চিত্রিত করা হতে পারে খুব অল্প কিছুদিনের মধ্যে? হ্যাঁ, হতে পারে, হতে পারে। তার কারণ হলো যে আমরা এখনো পর্যন্ত মানে আমি ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলেন বা আমরা সাংগঠনিকভাবেও যদি বলেন, তাহলে এখনো পর্যন্ত গত ৬ মাসে আমরা তেমন উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। শুধু দেখছি যে আমরা নিচের দিকেই নামছি। সেটা নানান ক্ষেত্রেই। তো এখন তাহলে তো আমার প্রশংসা করার খুব বেশি জায়গা নেই। আর আমি যদি প্রশংসাটা করতে না পারি, তাহলে তখন আমাকে ওই তকমা দেওয়া হতেই পারে। সেটা অস্বাভাবিক কিছু না। এবং এভাবেই চলছে। এখন কি মনে হয় বাংলাদেশ সার্বিক অবস্থায় আগে ভালো ছিলেন ৫ আগস্টের আগে? আ নানান দিক থেকে আমার মনে হয় যে আগেই মনে হয় ভালো ছিলাম। মানে শুধু একটা দিক থেকে নয়। এটা আমি তো মাঝেমধ্যে এ এ হেঁটে চলাফেরা করি, মাঝেমধ্যে একটু রিক্সায় উঠি। তো আমি রিক্শাওয়ালাদেরকেও জিজ্ঞেস করি যে, "ভাই কেমন আছেন?" তো তাদের যে কথা শুনি তার সারমর্মটা এরকম যে, "ভাই অথবা স্যার আগেই মনে হয় ভালো ছিলাম।" এটা কিন্তু আমার কথা না। এটা একদম সাধারণ মানুষের কথা। আমি অনেক কথা বলি সাধারণ মানুষের সাথে। বিশেষ করে রাস্তায় রিক্শাওয়ালাদের সাথে। এটা যেহেতু আমি মাঝেমধ্যে রিক্সায় উঠি, এটা আমার একটা স্বভাব। "বাড়ি কোথায় তোমার? কতদিন রিক্সা চালাও? কোত্থেকে আসলে? কে আছে পরিবারে?" এই কথা বলতে আমি একটু শেষে গিয়ে ওইটা জিজ্ঞেস করি, "কেমন আছেন?" তখন এরকম বলে। বাংলাদেশে এখন একটা ক্রান্তিকাল চলছে। আপনি খেয়াল করবেন বাংলাদেশে অজস্র মিডিয়া। আজকে আপনাকে আমরা যে প্রশ্নগুলো করছি, কথাগুলো বলছি, এই প্রশ্নগুলোও কিন্তু আপনাদের বলা হচ্ছে না, করা হচ্ছে না, না। বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এই সুযোগে আপনার সাংস্কৃতিক কর্মীর উদ্দেশ্যে কি বলবেন আপনি? আম আমি সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে আসলে আমার একটাই কথা বলার যে, যেই ব্যাপারটা যেমন আপনি আমাকে একটা খুব পরিষ্কার কথা জিজ্ঞেস করলেন যে, সবকিছু দেখে শুনে আপনার কি মনে হয় আগেই কি ভালো ছিলাম নাকি এখন ভালো আছি? এই যে আমি বললাম যে, আমার তো মনে হচ্ছে সবকিছু দেখে যে, মনে হচ্ছে আগেই ভালো ছিলাম। যে এই কথাটা নির্বিঘ্নে সাহসের সাথে বলাটাই হলো আমাদের কাজ। আমি মনে করি একজন সংস্কৃতি কর্মী তার সত্যটা সে বলবার চেষ্টা করবে এবং সেটা সাহসের সাথে তার সেটা বলা উচিত এবং সেখানে যদি বাধা আসে, বাধা আসতেই পারে, আসতেই পারে। তবে আমি আপনাকে এটাও বলব যে আ আ ধরুন পরিস্থিতি বা কারণ একজন সংস্কৃতি কর্মী তো আর রাজনৈতিক কর্মী নয়। সে তো আর একটা রাজনৈতিক দলের মতো করে চলবে না। তার এরিয়া, তার কাজ, তার মত, তার কথা সে মাইকে বক্তৃতা করে বলে বেড়াবে না। তার কাজটা হলো তার কবিতার ভিতর দিয়ে বলা, তার কাজ হলো তার থিয়েটারের মধ্যে দিয়ে নিয়ে আসা, তার কাজ হলো তার সংগীতের মধ্যে তার রিফ্লেকশন টা ঘটানো। এবং এইটা ঘটাতে গিয়ে যদি তাকে কোনো বিপদগ্রস্ত অবস্থায় পড়তে হয়, তাহলে সেটাও আ আমাদের খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি। আপনাদের নতুন সংগ্রাম বিজয়ী হোক, কামাল আহমেদ। আপনারা যদি বিজয়ী না হন, বাংলাদেশ কিন্তু শুধু অন্ধকারের পথে হাঁটবে।
আপনাকেও আ ধন্যবাদ এবং এই কথাটা আমরা আ বলব যে যতক্ষণ আমাদের পক্ষে সম্ভব নিজেদেরকে টিকিয়ে রেখে আ সত্যটা বলার এবং আমাদের রিয়াল যে কাজটা আমরা করছি, যেটা আমরা করি, মানুষের কথা বলি, আমাদের নাটকের মধ্য দিয়ে আমরা সেটা বলবার চেষ্টা করে যাব, যতক্ষণ আমরা পারব। আবার শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।